আজ এই গাছটা কাটতে পারলে অন্তত দুদিনের কাঠ হয়ে যাবে। ভোরেই চলে এসেছিস দেখছি গোর। কি করব পরিমল, সকালটা নষ্ট করলি দিনের মজুরি কমে যায়। শরীরটা তোকে আর কতদিন এভাবে টানবে বলতো? শরীর যতদিন সায় দেয় ততদিন কাজ করব, বসে থাকলি তো ঘরে ভাত উঠবে না। তোর কষ্ট দেখলে সত্যি খারাপ লাগে। কষ্টের কথা ভেবে বসে থাকলি কষ্ট আরও বাড়ে, কাজ করলেই অন্তত কিছু একটা হাতি আসে। ঠিক বলেছিস। আচ্ছা, আমি ওপাশের জমিতে যাচ্ছি, আজ লাঙল চালাতে হবে। যা তুই কাজ কর, আমিও আজ একটু বেশি কাঠ নিয়ে ফিরতে চাই। বেশি জোরে কুড়াল চালাস না, হাত কেটে বসিস না যেন। সাবধানে থাকবো, তুই যা। ঠিক আছে, সন্ধ্যায় দেখা হবে। কমলা, আজও কাঠের দাম খুব কম পেলাম। এতটা কাঠ কেটে নিয়ে গিয়েও হাতে তেমন কিছু রইল না। সে কি গো, তা বাজারে কি সবাই দাম কম দিয়েছে? হ্যাঁ, বলল কাঠ নাকি শুকনো বেশি। অনেক কথা বলে শেষে যা দিল তাতে সংসারের অর্ধেক চাহিদাও মিটবে না। ঘরের চাল তো প্রায় শেষ হয়ে গেছে গো। কাল যদি কিছু না আনতে পারো, কি দিয়ে যে কি রান্না করব কিচ্ছু বুঝতে পারছি না। কাল আবার ভোরে বেরোবো, আজকে সে বেশি কাঠ কাটার চেষ্টা করব। তোর শরীরটাও তো দিন দিন ভেঙে যাচ্ছে বাবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলে পড়ে থাকিস, তারপর ঘরে ফিরলে শান্তি নেই। কি করব মা, কাজ না করলি তো সংসারে চলবে না। তোমাদের মুখের দিকে তাকালে কেলান্তির কথা মনে থাকে না। তুই নিজের কথাটাও একবার ভাব। সারাদিন না খেয়ে থাকলে মানুষ কতদিন শক্তি ধরে রাখতে পারে? আমি না খেয়ে থাকলেও চলবে মা, কিন্তু তোমরা যেন না খেয়ে না থাকো, সেটাই আমার চিন্তা। শুধু চিন্তা করলে তার হবে না। গোপালের বইও শেষ হয়ে গেছে। মাস্টারমশাই বলেছেন নতুন বই না নিলে ওর পড়া পিছিয়ে যাবে। ভয় পেও না কমলা, সব হবে। মানুষ যতদিন হাত পা দিয়ে কাজ করতে পারে ততদিন তার আশা শেষ হয় না। ভগবান তোর পরিশ্রমের ফল একদিন দেবেন বাবা। ফলের কথা জানি না মা, তবে কাজ সেরি বসি থাকবো না। আমি একটু হরিপদর দোকানে যাই। এই গোর, মুখটা দেখছি একেবারে শুকিয়ে গেছে। শরীরটা কেলাম তো, সকাল থেকে জঙ্গলে ছিলাম। গৌর, আজ বটগাছটার দিকে গিয়েছিলি? হ্যাঁ, ওই পাশেই কাঠ কাটছিলাম। তাহলে তোকে একটা কথা বলি, জঙ্গলের এই পুরনো বটগাছটা নিয়ে আবার গ্রামের লোকজন কথা বলছে। কি নিয়ে কথা? কেউ বলছে অনেক বছর আগে নাকি ওই জায়গায় জমিদারের লোকজন কিছু একটা লুকিয়ে রেখেছিল। এসব গল্পে আমি বিশ্বাস করি না। গ্রামের মানুষ একটা কথা শুনলেই তার সঙ্গে 10টা কথা যোগ করে। গল্প বলে উড়িয়ে দিস না, আমার ঠাকুরদার মুখেও ওই বটগাছের কথা শুনেছি। কি শুনেছিস? ঠিক জানি না, শুধু বলতেন ওই জায়গাটা নাকি একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল, পরে জঙ্গল বেড়ে গেলে সবাই ভুলে যায়। আমার বাবাও বলতেন বটগাছটার নিচে মাটি একবার ধসে পড়েছিল, তারপর নাকি কয়েকজন সেখানে খোঁড়াখুড়ি করেছিল। কিছু পেয়েছিল? সে কথা কেউ জানে না, আমার বাবা তখন ছোট ছিলেন। তাহলে তো এটাই প্রমাণ কথাটা শুধু গল্পের ওপর দাঁড়িয়ে আছে। তা ঠিক, কিন্তু আজকাল আবার লোকজন কেন ওই জায়গার কথা বলছে? কে জানে, কাল নিত্যানন্দ মোড়লও নাকি জঙ্গলের দিকে গিয়েছিলেন। মোড়ল মশাই কেন গিয়েছিল? সে কথা আমি জানি না, তবে একটা কথা মনে রাখিস গৌর, জঙ্গলে পুরনো জায়গায় একা একা বেশি খোঁড়াখুড়ি করিস না। আমি খোঁড়াখুড়ি করতে যাচ্ছি না, আমি কাঠ কাটতে চাই। আমার কাছে কাঠই আসল। সেটাই ভালো, মানুষের ভাগ্যের কথা ভেবে কাজ করলে পেট ভরে না। ঠিক বলেছিস, আমার ভাগ্যে যা আছে পরিশ্রম করেই নিতে হবে। তবু সাবধানে থাকিস, পুরনো জায়গা কখন কি বিপদ ডেকে আনে বলা তো যায় না। ভয় পেলি তো জঙ্গলে ঢোকাই যাবে না। আচ্ছা, আজ তাহলে বাড়ি যা,
সন্ধ্যা হয়ে এসেছে। হ্যাঁ, বাড়িতে সবাই অপেক্ষা করছে, যাই আমি এখন। কমলা, তুই আজ চুপ করে আছিস কেন? ও কিছু না মালতী, সংসারের কথা ভাবছিলাম। সংসারে আবার কি হয়েছে? আর কি হবে বল, চাল কমে এসেছে, গোপালের বই কিনতে হবে, শাশুড়ির শরীরটাও ভালো নেই। গৌর তো সারাদিন কাজ করে। সে তো করে রে, তার চেয়ে বেশি আর কি করতে পারে বল। সেই কোন ভোরে বেরোয় আর সন্ধেবেলা ফেরে, শরীরের দিকে তো একটু তাকায় না। কাঠের দাম কি খুব কম দিচ্ছে? হ্যাঁ রে, খুবই কম। এত কাঠ কেটে এনে যে কটা টাকা পায় তাতে ঘরের খরচ মেটাতেই সব শেষ হয়ে যায়। তবু গৌরকে কখনো কারো কাছে হাত পাততে দেখিনি। সে তো জানি রে, অনেক রাত্রে যখন গৌর ঘুমিয়ে পড়ে তখন ওর মুখের দিকে তাকিয়ে আমার খুব ভয় করে জানিস। কেন? মনে হয় মানুষটা যদি একদিন অসুস্থ হয়ে পড়ে তাহলে এই সংসারটা কি টানবে? ঘরে তো কোনো জমা টাকা নেই, ধান নেই, এমনকি গোপালের বই কেনার টাকাটাও জোগাড় করতে পারছি না। এসব কথা গৌরকে বলিস? সে তো বলি রে, কিন্তু ও শুধু কি বলে জানিস, বলে চিন্তা করো না, আমি কাজ করব। ওকে কি করে বোঝাই বলতো যে শুধু কাজ করলেই সবসময় অভাব দূর হয় না। ঈশ্বর নিশ্চয়ই একদিন ভালো করবেন। জানি না রে মালতী, তবে গৌরের পরিশ্রম যেন বৃথা না যায় এই প্রার্থনাই করি সব সময়। তোর কষ্ট আমি বুঝি। কারো সংসারে অভাব কম, আবার কারো বেশি। আমাদের ভাগে যেন একটু বেশি এসেছে। ভাগ্য কখন বদলে যায় কেউ জানে না। সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি যাই এখন। আচ্ছা, ঠিক আছে। গৌর, তুই প্রতিদিন এত দূর যাস, তবুও তোর মুখে কখনো অভিযোগ শুনি না। অভিযোগ করে কি লাভ বল, যে কাজ আমার হাতে আছে সেটাই করতেই হবে। কিন্তু এত কষ্ট করেও তো সংসারে সচ্ছলতা আসছে না। সচ্ছলতা আসবে কি না জানি না, তবে হাত গুটিয়ে বসে থাকলেই অভাবটা আরও বাড়বে। তোর কথা শুনে মনে হয় তুই কোনোদিনই ক্লান্ত হোস না। ক্লান্ত হই, শরীর ব্যথা করে, কখনো মনে হয় আজ আর কুড়োল তুলব না, তারপর বাড়ির কথা মনে পড়ে। নিজের জন্য কিছু ভাবিস না? ভাবি, কিন্তু নিজের কথা ভাবলি তো সংসারের কথা ভুলে যেতে হয়। আমার নিজের সুখ বলতি ওদের মুখের হাসি। তুই চাইলে কারো কাছে সাহায্য চাইতে পারিস। সাহায্য চাইতে লজ্জা নাই, কিন্তু যতদিন নিজের হাতে কাজ করার শক্তি আছে ততদিন অন্যের ওপর ভরসা করতে চাই না। যদি কোনো কাজ করার শক্তিটাই না থাকে? সেদিন যা হওয়ার হবে, আজকের দিনটা তো আজই সামলাতে হবে। তোর এই জেদটা কখনো ভালো লাগে, কখনো ভয় লাগে। জেদ নয়, সংসার চালানোর চেষ্টা। তবু একটা কথা বলবো, শরীরের দিকে একটু নজর দিস। নজর রাখবো, তুইও নিজের জমিতে বেশি রোদে রাখিস না। আমার তো জমি আছে, ফসল আছে, তোর মতো জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কাটতে হয় না। ঠিক আছে, এখন দেরি করলে কাঠ কম হবে। সাবধানে যাস। বাবা, আমার এই বইটা আর পড়া যাচ্ছে না। কোথায় ছিঁড়েছে দেখ তো। মাঝখানের অনেকগুলো পাতা নেই। মাস্টারমশাই বলেছেন নতুন বই না নিলে পড়া বুঝতে কষ্ট হবে। নতুন বই লাগবে তাই তো? হ্যাঁ বাবা, তুমি কি এবার আমাকে বই এনে দেবে? চেষ্টা করছি বাবা। তুমি সব সময় বলো চেষ্টা করছি, এবার সত্যি এনে দেবে তো? দেব, তুই চিন্তা করিস না। বইয়ের দাম কত সেটা জানো? জানি না, কাল বাজারে যেয়ে নিয়ে আসবো। আর শুধু বই তো নয়, মায়ের ওষুধও শেষ হয়ে এসেছে। সেটাও জানি। তাহলে সব একসঙ্গে করবে কিভাবে শুনি? জানি না কমলা, কিন্তু কোনো একটা পথ বের করতেই হবে। বাবা, তুমি ওষুধ নিয়ে এসো। বই না হলেও আমি পুরনো বই দিয়ে পড়ব। না বাবা, তুই নিজের পড়াশোনায় কমতি রাখবি না। কিন্তু তুমি যদি কষ্ট পাও?
বাবার কষ্ট দেখি ছেলে যদি নিজের স্বপ্ন ছোট করে ফেলে তাহলে বাবার কষ্টই বৃথা যায়। আমি অনেক বড় হয়ে তোমাকে আর কষ্ট করতে দেবো না। সেই জন্যই তোকে পড়তি বলি। তাই কাল আরো ভেতরে যাব। শুনেছি জঙ্গলের ওই দিকটায় শুকনো গাছ বেশি আছে, ভালো কাঠ পেলি হয়তো দামও ভালো পাবো। এই শোনো, খুব বেশি ভেতরে যেও না, জায়গাটা খুব নির্জন। ভয় পেলি সংসার চলে না, ভোরে বেরিয়ে যাব। এই শব্দটা কিসের হলো? কুড়াল তো কাটে লাগে নাই, নিচে যেন লোহার কিছু আছে। মাটিটা এত নরম কেন? এখানে কি আগে কেউ খুঁড়েছিল? না, আগে এসব নিয়ে ভাবার সময় নাই। দেখি নিচে কি আছে। আরে, এটা তো লোহার বাক্সের মতো দেখাচ্ছে। এত বড় সিন্দুক এখানে মাটির নিচে এলো কিভাবে? ঢাকনাটাও শক্ত হয়ে আটকে আছে। কুড়ুল দিয়ে জোর করলে যদি ভেঙে যায়। আগে চারপাশের মাটি সরাই। গৌর, তুই এখানে কি করছিস? পরিমল, তাড়াতাড়ি আয়, মাটির নিচে একটা সিন্দুক পেয়েছি। সিন্দুক? হ্যাঁ, নিজের চোখে দেখে যা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সত্যিই তো, এ তো পুরনো মনে হচ্ছে। কি হয়েছে? তোরা দুজন এখানে বসে আছিস কেন? হরিপদ, কাছে আয়, গৌর মাটির নিচে এটা পেয়েছে। এই যে সত্যি লোহার সিন্দুক। আমি কাঠ কাটতে গিয়ে কুড়ুলের আঘাতে ধাতব শব্দ শুনেছিলাম। খুলেছিস? না, একা খুলতে সাহস করি নাই। ঠিক করেছিস, এমন জিনিস একা হাতে নেওয়া ঠিক হবে না। খবরটা মোড়ল মশাইকে দেওয়া উচিত। হ্যাঁ, যা আছে সবার সামনে থাকুক। এখানে কি হয়েছে? মোরল মশাই, গৌর মাটির নিচে পুরনো সিন্দুক পেয়েছে। কেউ সিন্দুকটা নাড়াচাড়া করেছ? না, যতটা মাটি সরিয়েছি ততটাই আছে, খুলিনি। ভালো করেছিস। এই ধরনের সম্পদ নিয়ে তাড়াহুড়ো করা ঠিক নয়। গৌর, তুই চাইলে সিন্দুকটা লুকিয়ে রাখতে পারতিস, কিন্তু সবাইকে জানিয়েছিস। আমার হাতে না থাকলে অন্যের জিনিস নিজের করে নেওয়া ঠিক না। এতদিন অভাব করেছি, কিন্তু অন্যায় করে ধনী হতে চাই না। এই কথাটাই তোকে সবার সামনে আলাদা করে দিল গৌর। আগে সিন্দুকটা নিরাপদে রাখি। ঠিক, তারপর প্রয়োজনীয় কর্তৃপক্ষকে জানানো হবে। পুরনো সম্পদের বিষয়ে আইন যা বলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আমার শুধু একটাই কথা, যদি এর মধ্যে সত্যিই কিছু থাকে, আমি চাই সঠিক নিয়মে যা পাওয়ার তাই পাই। তোর এই কথার সাক্ষী আমরা সবাই। আজ থেকে এই সিন্দুকের ব্যাপারে কেউ গোপন কিছু করবে না। সবাই আমার সঙ্গে থাকবে। আমি রাজি। বাবা, আমার নতুন বইগুলো সব কেনা হয়ে গিয়েছে। হয়েছে তো? সব বই মিলিয়ে দেখেছিস? হ্যাঁ বাবা, মাস্টার মশাই বলেছেন এবার মন দিয়ে পড়লে আমি অনেক ভালো করতে পারবো। তাহলে মন দিয়ে পড়বি। সুযোগ পেয়েছিস, তাকে নষ্ট করিস না। আগে যে ছেলেটা একটা বইয়ের জন্য বাবার মুখের দিকে তাকিয়ে থাকতো, আজকে তার হাতে এতগুলো বই, ভাবলেও অবাক লাগে। দিন বদলেছে কমলা, তবে আমাদের আগের দিনগুলো ভুলে গেলে চলবে না। ভগবান আমাকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগের সঙ্গে দায়িত্বও দিয়েছেন। এই কথাটাই তোর সবচেয়ে বড় সম্পদ গৌর। পরিমল, সিন্ধুকের সম্পদ পেয়েছিলাম ঠিকই, কিন্তু যদি সেদিন লুকিয়ে ফেলতাম তাহলে হয়তো টাকা পেতাম, সম্মান পেতাম না। সত্যি বলেছিস, গ্রামের সবাই আজও সেই কথা বলে। তুমি চাইলে তখন সব নিজের করে নিতে পারতে। পারতাম, কিন্তু নিজের ছেলেকে কি শেখাতাম যে অভাবের সময় অন্যের জিনিস নিজের করে নিতে হয়? এখন তোর নিজের ঘর হয়েছে, চিকিৎসাও হলো, কিন্তু তোর মনটা যেন আগের মতোই থাকে বাবা। মা, তোমার কষ্টের দিনগুলো আমি ভুলি নাই। তুমি যখন ওষুধের জন্য কষ্ট পেতে তখন আমার কাছে টাকা ছিল না, আজ আছে। তাই চাই অন্য কোনো মাকে যেন সেই কষ্টে থাকতে না হয়। শুনেছি পাশের পাড়ায় কয়েকটা পরিবারকেও তুই সাহায্য করেছিস।
যতটুকু পারি করছি, তবে দান করে কাউকে ছোট করতে চাই না। যার প্রয়োজন তাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে চাই। তোর ভাগ্য বটগাছের নিচে লুকিয়েছিল, কিন্তু সেটা মানুষের সামনে আনার মতো সাহস ছিল তোর। ভাগ্য আমাকে ধনী করেছে কিনা জানি না, তবে মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ভগবান তোকে আশীর্বাদ করুন। আজ কতদিন পর তোমার মুখে আমি শান্তি দেখছি। এতদিন পর মনে হচ্ছে যে আমাদের কষ্টটা সত্যিই শেষ হয়েছে। কষ্ট শেষ হয়নি কমলা, শুধু এখন কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর শক্তি পেয়েছি। এই কথাটাই তোকে সবার কাছে বড় করে রাখবে। টাকা মানুষকে বড় করে না পরিমল, মানুষ বড় হয় তার কাজ আর ব্যবহারে।